হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরো একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা ইউজিসি নেট হোম সায়েন্সের কমপ্লিট ইউনিট রিভিশন করছিলাম, যেখানে অলরেডি আমরা ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 করে ফেলেছি। ভিডিওগুলো রয়েছে চ্যানেলে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে আমরা ডিসকাস করব ইউনিট 4 অর্থাৎ অ্যাপারেল ডিজাইনিং। অ্যাপারেল ডিজাইনিং এর মধ্যে যেটা নাম্বার 1 বুলেট পয়েন্ট রয়েছে সিলেবাসে, সেটা হচ্ছে বডি মেজারমেন্ট রিলেটেড। দেখো, আমরা অলরেডি জেনে গেছি যে কিভাবে আমাকে ফাইবার থেকে ফ্যাব্রিক প্রিপেয়ার করতে হবে, কিন্তু ফাইবার থেকে ফ্যাব্রিক প্রিপেয়ার করতে জানলেই তো আমার পুরো অ্যাপারেলটা কমপ্লিট হবে না। আমাকে জানতে হবে যে ওই ফ্যাব্রিকটাকে একটা বডি সাইজে কনভার্ট করতে গেলে কোন কোন মেজারমেন্টগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। আমাকে হাইট জানতে হবে, তাই না, স্টেডিওমিটার বা মেজারিং রডের মাধ্যমে। চেস্ট অ্যান্ড ওয়েস্ট সার্কামফারেন্সটা জানতে হবে, ওকে, মেজারিং যে টেপ রয়েছে তার মাধ্যমে। হিপ অ্যান্ড থাই মেজারমেন্টটা জানতে হবে। গার্মেন্ট ফিটিং এর ক্ষেত্রে এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর্ম এবং লেগ লেন্থ আমাকে জানতে হবে। বেসিক্যালি আর্গোনমিক ডিজাইন এবং স্পোর্টস পারফরমেন্সের জন্য এটা ইম্পর্টেন্ট। সাপোজ আমরা এক ধরনের প্যান্ট বানিয়েছি, যে প্যান্টটা পরে আমি যখনই বসতে যাচ্ছি আমার হাঁটুর ওখানে মনে হচ্ছে কিছু একটা আটকে যাচ্ছে, তাহলে এটা আমার জন্য একটা আনইজি ফিলিং হবে। তো আমি এইরকম জিনিস বানাবো না। তখন কি আমার কমফর্ট অনুযায়ী কিন্তু জিনিসটা প্রিপেয়ার করতে হবে। তাহলে আমরা কেন বডি মেজারমেন্ট করব? ক্লোদিং ডিজাইনের জন্য, যাতে কিনা প্রপার ফিট আমরা পাই। হেলথ অ্যান্ড নিউট্রিশনের জন্য, এতে কি হয়, গ্রোথ এবং যাদের ওবেসিটি তাদের ক্ষেত্রে একটা প্রপার জিনিসপত্র বোঝা যায়। যারা একটু হেলদি ইন্ডিভিজুয়াল হয় তাদের ক্ষেত্রে সেই মেজারমেন্টটা হেল্প করে থাকে, এবং যারা একটু ম্যালনারিশ টাইপের হয় অর্থাৎ থিন হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এটা আমরা মেজার করে থাকি এবং তাদের ক্ষেত্রেও ফিটিংটা প্রপার পেয়ে থাকে। আর্গোনমিক্স অ্যান্ড ফার্নিচার ডিজাইন, এটা বেসিক্যালি ওয়ার্ক স্পেস এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের জায়গায় হেল্প করে থাকে। স্পোর্টস অ্যান্ড পারফরমেন্স, যেরকম বললাম যে বিভিন্ন যে স্পোর্টস ওয়্যারগুলো রয়েছে, সেই স্পোর্টস ওয়্যারগুলো যদি প্রপার মেজারমেন্ট না নিয়ে বানানো হয় তাহলে কিন্তু অ্যাথলেটিকরা ডিউরিং দ্য হোল অ্যাক্টিভিটি তাদের কিন্তু একটা আনইজি ফিলিং আসবে। এবার হচ্ছে ফিগার টাইপ। একটা হয় একটোমর্ফ, একটা মেসোমর্ফ আর একটা এন্ডোমর্ফ। একটোমর্ফ কি? লিন অ্যান্ড টল বডি স্ট্রাকচার। মেসোমর্ফ কি? মাস্কিউলার এবং ওয়েল পোর্শন ফিজিক যাদের হয়। এন্ডোমর্ফ কি? যাদের রাউন্ডার বডি শেপ হয় কিন্তু হায়ার ফ্যাট ডিস্ট্রিবিউশন থাকে। অ্যানথ্রোপোমেট্রি। অ্যানথ্রোপোমেট্রি মানে কি? ফার্স্ট অফ অল, এটা হচ্ছে হিউম্যান বডি মেজারমেন্টকে আমরা অ্যানথ্রোপোমেট্রি বলে থাকি। এর অ্যাপ্লিকেশন আমরা কোথায় দেখতে পাই? আর্গোনমিক্সে, ক্লোদিং ডিজাইনে, মেডিকেল অ্যাসেসমেন্টে। কি কিভাবে মেজার করা হয়? হাইট, ওয়েট, তারপর লিম্ব প্রপার্টিজ, বডি কম্পোজিশন অ্যানালিসিস, এগুলোর মাধ্যমে। 2 নম্বর পয়েন্টে আমাদের কি রয়েছে? ইকুইপমেন্টস অ্যান্ড টুলস ইউজড ফর ম্যানুফ্যাকচারিং গার্মেন্টস, তার সাথে সাথে টাইপস অফ মেশিনস ইউজড অ্যান্ড দেয়ার পার্টস। দেখো, কি কি ইকুইপমেন্ট ইউজ করা হয় গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এ। প্রথমত কাটিং টুলস অ্যান্ড মেশিনস ইউজ করা হয়, যেরকম হ্যান্ড সিজার যেগুলো রয়েছে, ফ্যাব্রিক কাটার যেগুলো রয়েছে, ব্যান্ড নাইফ যেগুলো রয়েছে, কাটিং মেশিন রয়েছে, স্ট্রেট নাইফ যেগুলো কাটিং মেশিন, লেজার কাটিং মেশিন, তাই না, এগুলো ইউজ করা হয়। সিভিং মেশিনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে লক স্টিচ মেশিন আমরা বেসিক সেলাইয়ের জন্য ব্যবহার করি। ওভারলক মেশিন আমরা এজ মানে যে ধারগুলো হয় সেগুলো সেলাইয়ের জন্য ব্যবহার করি। চেইন স্টিচ মেশিন যেটা হয় সেটা স্ট্রঙ্গার সিম লাইন এবং যাতে ডিউরেবিলিটি বেশি হয় তার জন্য ইউজ করে থাকি। ফ্ল্যাট লক মেশিন যেটা হয় সেটা অ্যাক্টিভ ওয়ার যেগুলো স্পোর্টস ওয়্যার হয় ওগুলো স্টিচিং এর জন্য ইউজ করি। ব্লাইন্ড স্টিচ মেশিন যেগুলো হয় সেগুলো ইনভিজিবল স্টিচিং বা হেম স্টিচ যেগুলো হয় সেগুলোর জন্য ব্যবহার করা হয়। কম্পিউটারাইজড সিভিং মেশিন যেগুলো হয় সেগুলো অটোমেটেড ডিজাইন এবং স্টিচিং প্যাটার্নের সাথে আসে। এবার হচ্ছে অ্যাটাচমেন্টস ফর সিভিং মেশিন। একটা অটোমেটিক থ্রেড কাটার থাকে, তারপর তোমার রুট অ্যাটাচমেন্ট থাকে, বাটন হোল প্রেসার ফুট থাকে যেটা শুধুমাত্র বোতামের লাগানোর জন্য যে ফুটোটা হয় সেটা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। জিপার ফুট থাকে, পাইপিং ফুট থাকে ডেকোরেটিভ এজ তৈরির জন্য, ডিজিটাল স্টিচ রেগুলেটর থাকে, অনেক কিছু থাকে। প্রেসিং এন্ড ফিনিশিং ইকুইপমেন্ট, হয়তো কোনো কিছু প্রেস করার বিষয় রয়েছে, সেখানে আমি হিট ট্রান্সফার ইউজ করতে পারি, স্টিম আয়রন, আমার কাছে ফিউজিং মেশিন রয়েছে, এমব্রয়ডারি মেশিন রয়েছে, এগুলো কিন্তু ইউজ করা হয়। কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড মেজারিং টুলস, তার মধ্যে প্রথম আসছে আমার ফ্যাব্রিক ইন্সপেকশন মেশিন। তারপর হচ্ছে স্টিচ ডেন্সিটি টেস্টার, কতটা স্টিচিং রয়েছে, মেজারিং টেপস অ্যান্ড রুলার্স, তার সাথে সাথে প্যাটার্ন মেকিং টুলস।
3 নাম্বার আমার কি রয়েছে? এলিমেন্টস অ্যান্ড প্রিন্সিপল অফ ডিজাইন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু অ্যাপারেল, তার সাথে সাথে ইলাস্ট্রেশনস অ্যান্ড পার্টস অফ গার্মেন্টস। দেখো, এলিমেন্টস আর প্রিন্সিপালস এর কথা যদি আমরা বলি, এলিমেন্টস এর মধ্যে ফার্স্ট এলিমেন্টস হচ্ছে আমার লাইন, সেকেন্ড হচ্ছে আমার শেপ, তারপর হচ্ছে আমার কালার, তারপর হচ্ছে ফর্ম বা সিলহতে, এবং তারপর হচ্ছে টেক্সচার। তাহলে প্রিন্সিপালস এর মধ্যে কি কি আসে? প্রপোর্শন, কতটা আনুপাতিক, ব্যালেন্স, তাই না? এই যে হোয়াইট জ্যাকেটটা আর এই যে স্লিং প্লাজোটাই আমরা বলবো প্লাজো প্যান্ট, তার যে ব্যালেন্স সেটাও আমরা দেখছি। রিদম, তাই না? এই যে ফুল ফুল যেগুলো রয়েছে বা ঝালর ঝালর যেগুলো রয়েছে ডাব্লিউ ডাব্লিউ শেপের, এর যে রিদমিক বিষয়টা, আমাদের পুরো চোখ কিন্তু এই ড্রেসটার এই পোর্শনটাতে যাবে বিকজ অফ দ্য লেহেরিয়া। আর কি? এমফ্যাসিস, তার সাথে সাথে ইউনিটি, তার মানে সমানতা, যেগুলো আমরা অলরেডি দেখলাম। আছে ইলাস্ট্রেশন, ডিফারেন্ট পার্টস অফ গার্মেন্ট। দেখো, কলার, কলার কি? আপার পার্ট অফ আ গার্মেন্ট দ্যাট র্যাপস অ্যারাউন্ড দ্য নেক, আমরা জানি। স্লিভ, যেগুলো হাতা হয়ে থাকে। কাফস, কাফস বেসিক্যালি এন্ড পার্ট অফ স্লিভ হয়। হেম, এজ অফ দ্য গার্মেন্ট হয়। সিম কি হয়? স্টিচ লাইন্স ওয়্যার ফ্যাব্রিক পিসেস আর জয়েন্ট, যেখানে যুক্ত করা হয়। ওয়েস্ট ব্যান্ড, ওয়েস্ট ব্যান্ড কি হয়? বেসিক্যালি অ্যারাউন্ড দ্য ওয়েস্ট এটা থাকে, ইলাস্টিক অর স্ট্রাকচার থাকে। পকেট, পকেট আমরা জানি, পকেট আমাদের বিভিন্ন কাজে লেগে থাকে এবং ফেব্রিক কম্পার্টমেন্টস হিসাবে কিন্তু এটা ইউজ করা হয়। ল্যাপেল, ফোল্ডেড পার্ট হয় জ্যাকেট অর কোট নিয়ার দ্য কলারের। প্ল্যাকেট, রিইনফোর্স স্ট্রিপ অফ ফ্যাব্রিক ওয়্যার বাটনস অর জিপার্স আর অ্যাটাচড। এবার যদি আমরা একটু দেখে নিই যে এখানে একটা প্যান্টের, ঠিক আছে, একটা প্যান্টের কিন্তু অ্যানাটমি দিয়েছে, ঠিক আছে? এই অ্যানাটমিটাও আমরা দেখে নেবো। দেখো, এটা কি রয়েছে? ব্যাক পকেট, তার মানে পিছনের দিকে। তার সাথে সাথে এই পোর্শনটাকে কি বলা হয়? যেটা বেল্ট পোর্শন বলা হয়, বেল্ট লুপ, তাই না? এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট। এই পোর্শনটা কি? সাইড পকেট। এই পোর্শনটা আমার কি? ফ্লাই পিস বা জিপার, কারণ এখানে যে চেনটা আছে সেটা লাগানো হয়। এই পোর্শনটাকে কি বলে? ক্রস বা ক্রাচ পয়েন্ট। এটাকে কি বলে? থাইয়ের যে পোর্শনটা, আন্ডার সাইড। এই আন্ডার সাইডের ঠিক নিচে টপ সাইড, এবং তার একদম নিচে মানে যেখানে পাটা আমার থাকে সেটা হচ্ছে আমার লেগ ওপেনিং। এবার হচ্ছে আমার একটা জামার অ্যানাটমি দিয়েছে। আমরা যদি দেখি, এটা স্লিভ, আমরা দেখলাম এটা ইয়ক, ঠিক আছে? এই যে কান্ধা যেটা রয়েছে এটা ইয়ক। এটা হচ্ছে কম্পোজিশন, এখানে ধরো যে ব্র্যান্ডের নাম রয়েছে, তার কি কি ওয়াশিং ইকুইপমেন্ট ইত্যাদি লেখা থাকবে। এটা হচ্ছে কলার স্ট্যান্ড, এটা হচ্ছে মেন লেভেল। তারপর এটা আমার কি? কলার। তারপর এটা আমার আর্ম হোল, হাতা যেটা হয়ে থাকে। এটা হচ্ছে বক্স প্লেট। তার সাথে সাথে এটা আমার কি? বডি, আপার ফ্রন্ট। এবার হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ, আমরা যদি দেখে থাকি, কলারের একটা বিষয় দিয়েছে যে ডার্টস এর ক্ষেত্রে আমরা দেখে থাকবো যে কত ধরনের ডার্টস হয়ে থাকে, তাই না? ডার্টস একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো, এখানে এই যে ডার্টস গুলো রয়েছে, তার সাথে সাথে এই যে ডার্টস গুলো কিভাবে তৈরি হয়, ফিনিশড নেকলাইন যেটা হয়, নেকলাইনের কথাও এখানে দিয়েছে, তাই না? এবং এখানে আমরা যদি দেখে থাকি যে স্লিভ, এই স্লিভের ক্ষেত্রেও কত ধরনের টাইপ হয়। বা আমরা যদি দেখি মার্কিং কার্ভ, যেটা এটা হয়ে থাকে। তার সাথে সাথে যে বিভিন্ন, আমরা যদি দেখে থাকি যে এই পকেটের মধ্যেই বা প্যান্টের মধ্যে যে ডিফারেন্ট টাইপ হয়ে থাকে এবং ডিফারেন্ট পোর্শন হয়ে থাকে, সেগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে। 4 নম্বর পয়েন্টে কি রয়েছে? ফ্যাশন টার্মিনোলজি। ফ্যাশন টার্মিনোলজি বেসিক্যালি কি? ফ্যাশন রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানা। ফ্যাশন সাইকেল কি? এটা হচ্ছে একটা ফ্যাশন ট্রেড কতক্ষণ শুরু হলো, কতক্ষণ থাকলো, কখন তার ইন্ট্রোডাকশন হলো, কখন তার রাইজ হলো, কখন সে পিক লেভেলে উঠলো, কখন আবার ডেক্লাইন হলো, এবং কখন অবসোলেন্স হয়ে গেল। ফ্যাশন থিওরিজ বিভিন্ন রকমের হয়ে থাকে। একটা ট্রিকল ডাউন হয়, তার মানে উপর থেকে নিচের দিকে আসবে। লাইক কোনো একটা বড় ফ্যাশন শোতে কোনো একটা জামা কাপড় শোকেস করা হলো, সেটা আস্তে আস্তে নিচে যে সমস্ত মানুষজনরা রয়েছে, ধরো কোনো লোকাল মার্কেটে সেই রকমের একটা ট্রু কপি বের করা হলো, সেটা হয়ে যাবে ট্রিকল ডাউন। ট্রিকল আপ কি হবে? ট্রিকল আপ যদি আমরা বলি যে বেস লেভেল থেকে কোনো ডিজাইন যদি উপরের দিকে যায়, অর্থাৎ স্ট্রিট ফ্যাশন। স্ট্রিট ফ্যাশন যেটা হয়, সেটা যখন একটা কোনো বড় ফ্যাশন হাউসকে ইন্সপায়ার করে, কথার কথা, তখন সেটা ট্রিকল আপ হয়ে যাবে। ট্রিকল অ্যাক্রস, যেটা কিনা বেসিক্যালি ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস এর মধ্যে সাইমultaneously স্প্রেড হয়। ফ্যাশন অ্যাডপশন, যখন কনজিউমাররা কোনো একটা নির্দিষ্ট ফ্যাশন ট্রেন্ডকে তাদের ওয়ার্ড্রোবে অ্যাডপ্ট করে নেয়। ফ্যাশন ফোরকাস্টিং, ফ্যাশন ফোরকাস্টিং বেসিক্যালি আপকামিং ট্রেন্ডকে বোঝায়, যেটা বেসিক্যালি কালচারাল শিফট, কনজিউমার বিহেভিয়ার আর ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশনকে বেস করে হয়। কি কি ফ্যাক্টরস আমরা দেখতে পাই ফ্যাশনের মধ্যে? একটা ইকোনমিক থাকে, সোশ্যাল থাকে, টেকনোলজিক্যাল থাকে, এনভায়রনমেন্টাল থাকে, এবং সাইকোলজিক্যাল কিন্তু ইনফ্লুয়েন্স আমরা
দেখতে পাই। 5 নাম্বার আমাদের রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, দ্যাট ইজ প্যাটার্ন মেকিং। প্যাটার্ন মেকিং এর ক্ষেত্রে প্রথম যে অংশটা আমরা দেখব ড্রাফটিং। ড্রাফটিং এ কি হয়? ড্রাফটিং এ যে প্যাটার্নস গুলো থাকে সেগুলোকে কিন্তু মেজারমেন্ট ইউজ করার মাধ্যমে একটা প্রপার পেপারে কাটিং করা হয়। ড্র্যাপিংটা কি? ড্র্যাপিং হচ্ছে এই ধরো আমি কাটলাম, আমি যে ড্রাফটিং করলাম সেই ড্রাফটিংটাকে ধরো আমার কাছে এরকম একটা মডেল টাইপের আছে, ম্যানিকুইনি আমরা বললাম রয়েছে, সেখানে আমি আটকে দিলাম। ফ্ল্যাট প্যাটার্ন মেকিং কি? এটা বেসিক প্যাটার্ন যেটা থাকে সেটা তৈরি করা। প্যাটার্ন অল্টারেশন কি? যে এক্সিস্টিং প্যাটার্নটা রয়েছে সেটাকে যদি আমার ফিটিং এর জন্য বা স্টাইলের জন্য আমি একটু মডিফাই করি। ডার্ট ম্যানিপুলেশন কি? বেসিক্যালি পজিশন চেঞ্জ করা, যাতে কিনা গার্মেন্টের শেপ চেঞ্জ হয়। এই দেখো আমি ছোট ছোট করে টুকরো কাটলাম, এটাকে যদি আমি একটা জায়গায় আটকে দিই এবং সেটাকে পিন হোল করে দিই, তারপর যে বিষয়টা আমি দেখতে পাবো সেটা কিন্তু আমি আমার ড্র্যাপিং বলে থাকবো। ঠিক আছে, এই যে এটা কিন্তু ড্র্যাপিং করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের আমরা যদি দেখে থাকি রয়েছে স্ল্যাশ এবং স্প্রেড মেথড। এই হচ্ছে আমার ডিজাইন এবং আলটিমেটলি আমি আমার ড্রেসে ঠিক এরকম দেখতে পাবো। পাইভট মেথড, এটা হচ্ছে আমার ডিজাইন এবং ড্রেসে আমি ঠিক এরকম দেখতে পাবো। 6 নম্বরে আমার কি রয়েছে? অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর মধ্যে প্যাটার্ন মেকিং আমরা দেখেছি, আমরা গ্রেডিং দেখিনি। গ্রেডিংটা কি? অ্যাডজাস্টিং প্যাটার্নস ফর ডিফারেন্ট সাইজে, এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, তাই না? বিভিন্ন রকমের সাইজ হয়, তো সেই অ্যাকর্ডিং ওটাকে অ্যাডজাস্ট করা। সিম অ্যালায়েন্স কি? এক্সট্রা ফ্যাব্রিক যেটা থাকে ওটাকে স্টিচ করে দেওয়া। নচেস কি? স্মল মার্কস অন প্যাটার্নস টু অ্যালাইন দ্য ফ্যাব্রিক পিসেস, ওদেরকে একসাথে কনজুগেট করার জন্য মার্ক করা হয়। মার্কার, এটা বেসিক্যালি একটা লেআউট প্যাটার্ন পিসেস যেটা ফ্যাব্রিক কাটিং এর জন্য ইউজ করা হয়ে থাকে। সিমস এর মধ্যে যদি আমরা দেখি বিভিন্ন রকমের সিমস হয়। প্লেন সিম, যেটা বেসিক্যালি মোস্টলি সব গার্মেন্টস ইউজ করা হয়। ফ্রেঞ্চ সিম, এটা নিট ফিনিশিং এ ব্যবহার করা হয়। ফ্ল্যাট ফেল সিম, এটা ডেনিম এবং ওয়ার্কওয়্যারে ইউজ করা হয়। ওভারলকড সিম, এটা কিন্তু এজেস যেগুলো থাকে ফ্যাব্রিকের সেখানে ইউজ করা হয়। ব্লাইন্ড স্টিচিং, এটা ইনভিজিবল স্টিচিং হয়, যেটা আমরা হেম আগেও দেখলাম। কি কি মেশিন ইউজ করা হয়? সিঙ্গেল নিডল মেশিন হতে পারে, ওভারলক মেশিন হতে পারে, কভার স্টিচ মেশিন হতে পারে, বাটন হোল মেশিন হতে পারে, এবং এমব্রয়ডারি শুধুমাত্র যেটা ডেকোরেটিভ পারপাসে ইউজ করা হয়। এবার হচ্ছে প্রসেস অফ ফ্যাব্রিক টু অ্যাপারেল। ফ্যাব্রিক থেকে, আমি ফ্যাব্রিক আগের ইউনিটে তৈরি করে দিয়েছি, এবার ফ্যাব্রিক থেকে অ্যাপারেল অবধি যেতে আমাকে কি কি করতে হবে? ফ্যাব্রিক ইন্সপেকশন রয়েছে, প্যাটার্ন মেকিং রয়েছে, তার কাটিং রয়েছে, সিভিং, তার অ্যাসেম্বলিং রয়েছে, ফিনিশিং রয়েছে, কোয়ালিটি কন্ট্রোল রয়েছে, তার সাথে সাথে প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন রয়েছে। 7 নম্বরে আমার কি রয়েছে? অ্যাপারেলের কোয়ালিটি টেস্টিং। অ্যাপারেলের কোয়ালিটি টেস্টিং এর মধ্যে কিছু কোয়ালিটি স্ট্যান্ডার্ড রয়েছে। একটা হচ্ছে আইএসও স্ট্যান্ডার্ড, যেটা টেক্সটাইল এবং অ্যাপারেলের কোয়ালিটি ডিটারমাইন করে থাকে। আর একটা AAT, সি এবং ASTM, এটা এক ধরনের অর্গানাইজেশনাল টেস্টিং, যেটা কিনা ফ্যাব্রিকের ডিউরেবিলিটি, কালার ফাস্টনেস, শ্রিঙ্কেজ এগুলো দেখে থাকে। বিআইএ স্ট্যান্ডার্ড, এটা টেক্সটাইল কোয়ালিটি এবং সেফটি দেখে থাকে। রিটেলার স্পেসিফিক স্ট্যান্ডার্ড, এটা রিটেলারের দিক থেকে হয়ে থাকে। ব্র্যান্ডস যেগুলো হ্যাভ অফেন দেয়ার ওন কোয়ালিটি বেঞ্চমার্ক, কিছু যে ব্র্যান্ডেড যে জিনিসগুলো রয়েছে তাদের জন্য। কোয়ালিটি প্যারামিটার্স এর মধ্যে ফার্স্ট অফ অল ফ্যাব্রিকের স্ট্রেংথ দেখা হয়, কতটা শক্তপোক্ত, কালার ফাস্টনেস, রং ছাড়ছে নাকি, শ্রিঙ্কেজ কতটা কুঁচকে যাচ্ছে বা ডাইমেনশনাল স্টেবিলিটি কতটা রয়েছে, সিম স্ট্রেংথ কতটা রয়েছে, স্টিচিং কোয়ালিটিটা কেমন, পাইলিং রেজিস্ট্যান্ট, অর্থাৎ ইভ্যালুয়েট করে বেসিক্যালি যে সারফেস ওয়্যারটা রয়েছে সেটা দিন বা দিন কতটা খারাপ বা কতটা ভালো থাকছে। কি কি ডিফেক্টস আমরা ফ্যাব্রিক্স এবং গার্মেন্টস এ দেখতে পাই? ফ্যাব্রিক ডিফেক্টস এর মধ্যে ডাইং এর একটা বিষয় থাকে, হোলস ফরমেশন হতে পারে, মিসউইভস হতে পারে এবং স্টেন্স লাগতে পারে। গার্মেন্ট ডিফেক্টস এর মধ্যে পুয়ার স্টিচিং হতে পারে, ইনকারেক্ট সাইজিং হতে পারে, মিস অ্যালাইন প্যাটার্নস হতে পারে এবং থ্রেডও কিন্তু লুজ হয়ে যেতে পারে। ফিনিশিং ইস্যুস যদি আমরা দেখি, ইমপ্রপার প্রেসিং মানে আয়রনিং হতে পারে, ফল্টি জিপার লাগানো হতে পারে এবং উইক বাটনস কিন্তু হতে পারে। নাম্বার 8 এ আমার রয়েছে কেয়ার অ্যান্ড মেনটেনেন্স। কেয়ার অ্যান্ড মেনটেনেন্স এর উপর একটা ডিটেইল হিন্দি ল্যাঙ্গুয়েজ ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা এই প্লেলিস্ট থেকে দেখে নেবে। আচ্ছা, প্রিন্সিপাল অফ ওয়াশিং এর মধ্যে কি রয়েছে? আমাকে ফার্স্টে শর্টিং করতে হবে আমি কোন কোন জামা কাপড়গুলোকে ধোবো, কারণ সবার কালার একরকম না, ডাইং অন্যরকম রয়েছে, তো কালার যাতে মিক্স না হয়ে যায়। জলের টেম্পারেচারটা দেখে নেব, কারণ একটা বিষয় থাকে আমরা ট্যাগে দেখতে পাই যে কোন কাপড়কে কিরকম টেম্পারেচারে ধুতে হবে। ডিটারজেন্ট চয়েস, কিছু কিছু ডিটারজেন্ট আছে যেগুলো কালার ফাস্টনেস খুব করে, তো সেগুলোকে অ্যাভয়েড করবে এবং আস্তে আস্তে জেন্টল হ্যান্ডেলিং করে থাকবো। লন্ড্রি এজেন্টস এর মধ্যে কি কি পড়ে? ডিটারজেন্ট, ফ্যাব্রিক সফটনার যেগুলো থাকে, ব্লিচ থাকে, সেটা সবার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা হয় না, এবং স্টেন রিমুভার্স। স্টোরেজ টেকনিক, আমি হ্যাঙ্গিং করতে পারি, ফোল্ডিং করতে পারি, প্রপার ভেন্টিলেশনে রাখতে
পারি। এছাড়া কোনো কভার পরিয়ে রাখতে পারি যেগুলো একটু পার্টি ওয়্যার টাইপের জিনিসগুলো হয় সেগুলো। এখানে কিছু কেয়ার সিম্বল মেনশন করা রয়েছে মেশিন সাইকেলের, ড্রায়ার সাইকেলের, ব্লিচিং এর, আয়রনিং এর এবং ড্রাই ক্লিনিং এর। সেগুলো কিন্তু আমরা ওই যে জামার যে ট্যাগিংটা থাকে এখানে কিন্তু দেখতে পাই। নাম্বার 9 এ আমার কি রয়েছে? নাম্বার 9 এ রয়েছে সিলেকশন অফ ক্লোদিং ফর ডিফারেন্ট এজ গ্রুপ। দেখো প্রত্যেকটা এজ গ্রুপের জন্য আলাদা আলাদা ক্লোদিং সিলেকশন হয়ে থাকে, কারণ ইনফ্যান্টস এবং টডলার্স এর ক্ষেত্রে আমি চেষ্টা করব যাতে সফট হয়, ব্রিদেবল হয় এরকম জামা কাপড় নিতে। চিলড্রেনদের ক্ষেত্রে একটু যাতে কমফর্ট ওয়্যার হয়, কারণ ওরা খেলাধুলা করে থাকবে, দৌড়াদৌড়িতে সুবিধা হয়। টিনেজার্সদের ক্ষেত্রে ওরা একটু ফাঙ্কি জিনিস পছন্দ করে। অ্যাডাল্টস এর ক্ষেত্রে একটু সোবারনেস, একটু ক্যাজুয়াল যে জিনিসগুলো থাকে সেগুলো পছন্দ করে। এল্ডারলি যারা হয় তাদের ক্ষেত্রে একটু কমফোর্টেবল, লুজ ফিটিং এই ধরনের জিনিস কিন্তু তারা পছন্দ করে থাকে। তাহলে সিলেকশন অফ ফ্যাব্রিক্স, ডিফারেন্ট ইউজেস। একটা ক্যাজুয়াল ওয়্যার হয় কটন, লিনেন, জার্সি, এগুলো আমরা ইউজ করতে পারি। ফর্মালের মধ্যে সিল্ক, উল, সিনথেটিক, ব্লেন্ড। স্পোর্টস ওয়্যারের মধ্যে পলিয়েস্টার, স্প্যান্ডেক্স এগুলো। উইন্টার ওয়্যারের মধ্যে ডেফিনেটলি উল, ফ্লিস এবং থার্মাল ফ্যাব্রিক যেগুলো হয় ইনসুলেশনে হেল্প করে থাকে। সামার ওয়্যারের মধ্যে লাইট ওয়েট কটন, লিনেন, রেয়ন যেগুলো হয়। ওয়ার্ক ওয়্যারের মধ্যে টুইল, ডেনিম, পলিয়েস্টারের যেগুলো ব্লেন্ডিং পাওয়া যায়। সো এটা আমার হয়ে গেল অ্যাপারেল, কিন্তু আমরা জানি যে সাথে একটা করে রিসার্চের ইউনিট থাকে। আজকে আমরা জানবো হোয়াট ইজ হাইপোথিসিস টেস্টিং, তার টাইপস এবং তার স্কোপ। দেখো হাইপোথিসিস হচ্ছে এক কথায় বলতে গেলে পরিকল্পনা, যেই পরিকল্পনা স্টার্টিং অফ দ্য রিসার্চ ইউ নিড টু অ্যাজাম। তো এটাকে অনেক সময় বলা হয় একটা টেন্টেটিভ অ্যাজাম্পশন। হাইপোথিসিসকে বলা হয় কি টেন্টেটিভ অ্যাজাম্পশন। এই টেন্টেটিভ অ্যাজাম্পশনটা বেসিক্যালি আমরা টেস্ট করে চলি, কিন্তু টেস্ট করতে গিয়ে যেটা আমি টেস্ট করতে চাই সেটা আমার নাল হাইপোথিসিস। ঠিক আছে, ও সবসময় আমার যে রিসার্চার হাইপোথিসিস থাকে ওকে বাধা দেয়। তার মানে আমি সবসময় ভুল বলছি। রিসার্চার হাইপোথিসিস বা যে অল্টারনেটিভ হাইপোথিসিস আমার রয়েছে ও সব সময় নাল হাইপোথিসিস ওকে বাধা দেওয়ার চেষ্টা করে। অল্টারনেট হাইপোথিসিস অলওয়েজ পজিটিভ হবে, মানে ও চাইছে ঠিক আছে যে হ্যাঁ সিগনিফিকেন্ট এফেক্ট রয়েছে, বাট নাল হাইপোথিসিস বলবে নো। ও নো হচ্ছে ফেভারিট ওয়ার্ড, এটা দিয়েই কিন্তু আমরা নাল হাইপোথিসিস মাথায় রাখবো। দেন হোয়াট ইজ লেভেল অফ সিগনিফিকেন্স? এটা হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে, রিজেক্টিং আ ট্রু নাল হাইপোথিসিস। আলটিমেটলি আমি টেস্টিং কি করছি? নাল হাইপোথিসিস, তাহলে এটাকে রিজেক্ট করাই তো আমার মানে মেন কাজ, তাই না? তো এটার প্রবাবিলিটি কত পার্সেন্টেজ, এই প্রবাবিলিটিটাই হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিকেন্স। পি ভ্যালু তাহলে কি? পি ভ্যালু হচ্ছে ডিটারমাইন্স দ্য স্ট্রেংথ অফ দ্য এভিডেন্স এগেইনস্ট H0। অনেক কিছু আমরা দেখবো, অনেক কিছু ভেরিফাই করব, যেগুলো কিনা আমাকে বলবে যে তোমার H0 হচ্ছে রং। টাইপস অফ এরর দু ধরনের হয়, ফলস পজিটিভ আর একটা ফলস নেগেটিভ। আমার নাল হাইপোথিসিস সত্যি, কিন্তু তাও আমি রিজেক্ট করে দিলাম, আমার হয়ে যাবে টাইপ 1। আর ঠিক উল্টোটা হচ্ছে আমার টাইপ 2। তাহলে টাইপস অফ রিসার্চ মেথড কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে, মিক্সড মানে এই দুজনের মিক্সচার। এক্সপেরিমেন্টাল হতে পারে, যেটা কন্ট্রোল এক্সপেরিমেন্ট আমরা করে থাকি। সার্ভে রিসার্চ হতে পারে, ডেটা কালেকশন করা হয় একটা বড় স্যাম্পল সাইজ থেকে। কেস স্টাডি হতে পারে, ইনডেপথ অ্যানালিসিস যেগুলো হয়। রিসার্চের স্কোপ কি? ফার্স্ট অফ অল তো সাবজেক্ট ম্যাটার, কোনো স্পেসিফিক টপিক সম্পর্কে আমরা ইনভেস্টিগেট করি। পপুলেশন এবং স্যাম্পেলকে স্টাডি করি। টাইম ফ্রেমটা দেখি ক্রোনোলজিক্যাল অর্ডারে। জিওগ্রাফিক্যাল স্কোপ দেখে থাকি এবং লিমিটেশন দেখি যে ওই নির্দিষ্ট বিষয়ের কতটা সীমাবদ্ধতা রয়েছে। সো দিস ইজ অল ফর টুডে অ্যান্ড আই হোপ আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে এবং যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে। নতুন যে পেইড ব্যাচ ফর ডিসেম্বর ইউজিসি নেট জেআরএফ হোম সায়েন্সের, সেটা কিন্তু 4th of July থেকে স্টার্ট হবে। এবং সেই রিগার্ডিং যদি তোমাদের কোনো ডাউট থাকে আফটার দ্য এক্সামিনেশন ইউ ক্যান কন্ট্যাক্ট মি অন দিস হোয়াটসঅ্যাপ নাম্বার। তব তক নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, পড়তে থাকবে এবং কোনো যদি ডাউট হয় ডেফিনেটলি কিন্তু জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।